নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি কেশবচন্দ্র রাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বই হাতে নিয়ে। এই তৃণত চ্যানেলে আজকে আমরা তুলে ধরব মূলত কেশবচন্দ্র নাগের যে সামান্য ভগ্নাংশ সম্পর্কিত তৃতীয় অধ্যায়টি রয়েছে ষষ্ঠ শ্রেণীর তোমাদের এই বইতে, সেই প্রশ্নমালা 12 ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্নের সমাধান, যা গত দুটি পর্বে আমরা 20টি প্রশ্নের সমাধান ইতিপূর্বেই তোমাদের সমাধান করে দিয়েছি। আজকের পর্বে আরও 10টি প্রশ্ন, অর্থাৎ 21 থেকে 30-এর দাগ পর্যন্ত 69 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটির সমাধান আমরা, এই যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে এখানে, তাদের সমাধান আমরা তুলে ধরব। তো সেই কারণে ওই দিনকার মতো আজও ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওগুলোকে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে তারাও এই প্রশ্নগুলো বা এই চ্যানেলটিকে তারা হাতের মুঠোয় পেয়ে যায় এবং প্রত্যেকটি প্রশ্নের সমাধান তাদের কাছেও সহজ হয়ে ওঠে। তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের পর্বে যে প্রশ্নগুলো সমাধান হবে, তো সেখানে তোমরা যে 10টি প্রশ্ন দেখতে পাচ্ছ, সেই 10টি প্রশ্নে 21-এর দাগের প্রশ্নে দেখো কি বলছে। অর্থাৎ প্রথম প্রশ্ন, আজকের পর্বের প্রথম প্রশ্ন 21-এর দাগের প্রশ্ন বলেছে, একটি ভগ্নাংশ 1/3 অপেক্ষা যত বড় 3/4 অপেক্ষা তত ছোট, ভগ্নাংশটি নির্ণয় করো। তো দেখো এই যেহেতু বলা রয়েছে যে 1/3 অপেক্ষা যত বড় 3/4 অপেক্ষা তত ছোট, তাহলে নির্ণীয় ভগ্নাংশটি, অর্থাৎ মধ্য যে ভগ্নাংশ, অর্থাৎ এই 1/3 আর এই 3/4, এই ভগ্নাংশ দুটোর মাঝের অংশটাকে আমাদের নির্ণয় করতে হবে। মাঝের যে অংশটা, সেই মাঝের অংশটাকে কিভাবে নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে আমরা এই দুটো অংশের যোগ করে তাদের অর্ধেক করে দেবো, তাহলেই পেয়ে যাব। তো দেখো 3 × 3 আর 4, অর্থাৎ 4/3 যোগ 5 × 3 = 15, 15 × 4 = 19, অর্থাৎ 19/5। এই দুটোকে যোগ করে আমরা তাদের হাফ করে নেব, তাহলেই আমাদের এই মাঝের সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি দেখো, এখানে লসাগু হলো আমাদের 15, 3 × 5 = 15, মানে 5 × 4 = 20, যোগ 5 × 3 = 15, অর্থাৎ 3 × 19 হবে 57। তার মানে 20 আর 57, তাকে আবার 1/2 দিয়ে গুণ আছে, তার মানে 77/15 গুণ আছে 1/2 সমান 77 কত হবে 30। 77/30 হবে আমাদের এই সংখ্যাটা। যে সংখ্যাটা এখানে তার অর্ধেক বলেছিলাম, অর্থাৎ এইখানে মাঝের যে সংখ্যাটা সেটা হলো 77/30 সমান 30 × 2 = 60, তাহলে 2×17/30, এটা হবে 2×17/30, এটা হবে আমাদের মূল সংখ্যাটা। প্রশ্নটা দেখো আরো ভালো করে, বলেছে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে একটা ভগ্নাংশ ছিল, যে ভগ্নাংশটা ছিল কি না এই 2×17/30, যেটা কি না 1/3 অপেক্ষা যতটা বড়, এখান থেকে এটা এই অংশটা যত বড়, ঠিক একই রকমভাবে এই অংশটার থেকে এই অংশটা ততখানি ছোট। এরকম করছে যদি প্রশ্ন থাকে, ধরো এই একটা পথ, এই পথের দেখা গেল কি এই পথটা হলো, মোট পথটির এখানে দেওয়া রয়েছে যে এখানে 15 কিলোমিটার একজন গেছেন, 15 কিলোমিটার গেছে। 15 কিলোমিটার যাওয়াতে দেখা গেল সে যতটা পথ এখনও যেতে বাকি, যদি সে 25 কিলোমিটার যায়, এখানে ধরো 25 কিলোমিটার, এই 25 কিলোমিটার যাওয়াতে, এটা 15 কিলোমিটার আর এটা 25 কিলোমিটার, সে ততটাই বেশি পথ গেছে। এখানে 15 কিলোমিটার যতটা পথ সে কম গেছে, 25 কিলোমিটারে সে ততটাই বেশি পথ গিয়েছে। তখন আমরা এই যে সমস্ত পথটা যদি চাই, তাহলে কী করে বার করবো, আর আমাদের এই মাঝামাঝি যে অংশটা, এই রাস্তাটা, সেটা কী করে বার করবো, অর্থাৎ মাঝের অংশটা বের হয়ে আসবে। এই দুটো অংশকে যোগ করে তাদের অর্ধেক করে দেবো। তার মানে 25 আর 15তে যোগ করলে হবে 40, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 20। তার মানে এই অংশটা হবে আমাদের তখন 20 কিমি, আর সমগ্র অংশটা তখন হবে কত না 40 কিমি। এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল হবে তাদের মোট দূরত্ব, অর্থাৎ সে যতটা এখানে কম গিয়েছে আবার ঠিক ততটাই এখানে বেশি গেছে। তার মানে 5 কিলোমিটার সে কম গিয়েছিল, আর 25 কিলোমিটার যাওয়াতে সে 5 কিলোমিটার বেশি গেছে। তো এইভাবে সমাধান করলাম। তাহলে এইরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা ওই মাঝের অংশটাকে বার করানোর জন্য কি করব, দুই প্রান্তের যে অংশ দুটো তাদের যোগ করে তার অর্ধেক করে দেবো, তাহলেই আমরা কিন্তু এই অংশটা, অর্থাৎ মাঝের অংশটাকে পেয়ে যাব। এভাবে এই উদাহরণ দিয়েও আমরা তোমাদের এই প্রশ্নের সমাধান করে দিলাম। তাহলে একটা ভগ্নাংশ ছিল, তার 1/3 অংশ যতটা বড় বলা ছিল 3/4 অপেক্ষা ততটাই ছোট।
তাহলে ভগ্নাংশটা আমাদের নির্ণয় হয়ে গেল 2 পূর্ণ 17 30। তো এই গেল আজকের পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের বাকি যে প্রশ্নগুলো তার প্রত্যেকটির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরছি। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো 22 দাগের প্রশ্ন, 22 দাগের প্রশ্নে বলছে 168 মিটার দীর্ঘ একটি দড়িকে এমন 2 খণ্ডে বিভক্ত করো যেন একটি খণ্ড অন্যটির 3/11 অংশ হয়। তাহলে একটা খণ্ড অন্য খণ্ডটির 3/11 অংশ হবে। তার মানে এই দুটো খণ্ড যাদের যোগফল হলো 168 মিটার। এখন সেই 168 মিটারের একটা খণ্ড হবে অন্যটির 3/11 অংশ। তার মানে 3/11 যদি হয়, তার মানে এর সঙ্গে যদি আমরা এই খণ্ডটার সঙ্গে কি করব না, এই এক অংশ যদি যোগ করি তাহলে পাচ্ছি 11 কে 11 3 14, তাহলে 14/11। তাহলে একটা হলো 14/11, 14/11। এই 14/11 সঙ্গে আমরা যদি এই 3/11 সঙ্গে 1 যোগ করে পাচ্ছি 14/11, মানে সম্পূর্ণ অংশটা হলো আমাদের 1। তো তার সঙ্গে যোগ করে পেয়েছিলাম এই 14/11। তাহলে দেখো এই দুটো অংশ যোগ করে আমরা পাচ্ছি কত না 14/11। এই 14/11টা কি না 14/11 গুণ 14/11 গুণ কার গুণ, অর্থাৎ বড় সংখ্যাটার 14/11 গুণ হবে। বড় সংখ্যার 14/11 গুণ হবে আমাদের সংখ্যাটা, বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা কত না, বড় সংখ্যাটা যদি বার করতে হয় আমাদের, আমরা কিভাবে এর সমাধান করব। তাহলে বড় সংখ্যা, এখানে দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল, কত দেওয়া ছিল না, দেওয়া ছিল এখানে 168 মিটার, 168 মিটার দেওয়া ছিল। তাহলে এখানে বড় দৈর্ঘ্য সমান সমান কত হবে না 168 ভাজিত আমরা লিখব 14/11, 14/11 সমান সমান এই 168 গুণ 11/14। কাটাকাটি করছি আমরা, 14 1 কে 14 থাকে 2, 28, 14 দুগুণে 28, তাহলে 11 12 হবে 132 মিটার। তাহলে বড় দৈর্ঘ্যটা হবে 132 মিটার। 168 মিটার যে দৈর্ঘ্যটা ছিল দড়িটির, তার মধ্যে বড় দৈর্ঘ্যটা হবে 132 মিটার। তাহলে ছোটটা হবে কত, অতএব ছোট সমান সমান 168 থেকে আমরা এই 132 বিয়োগ করে নেব। 2 কয় দাও 8, 6 দাও 8, 3 কয় দাও 6, 3 দাও 6, তার মানে 36 মিটার। তাহলে প্রথমে আমরা কি করেছি না, প্রথমে যে 3/11 অংশ দেওয়া ছিল, বলা ছিল যে 3/11 অংশ হয় বলেছিল একটা অংশ আর একটা অংশের সঙ্গে, আর দুটো অংশের যোগফল হবে কি সম্পূর্ণ অংশটা, অর্থাৎ একটা গোটা অংশ। তাহলে সম্পূর্ণ অংশের সঙ্গে যদি আমরা 3/11 যোগ করি তাহলে পেলাম কত না 14/11। এই 14/11 হলো আসলে বড়টির 14/11 গুণ। এখন এটা 14/11 গুণ এটা বড়টা, তাহলে বড়টার দৈর্ঘ্য কত হবে না, তখন 168কে এই 14/11 দিয়ে কী করেছি ভাগ করেছি, তাহলেই আমরা বড় দৈর্ঘ্য পেয়ে গেলাম। দৈর্ঘ্য পেয়েছি 132 আর ছোটটা পেলাম 168 থেকে আমরা এই 132 বিয়োগ করে 36 মিটার। তো এই গেল আজকের পর্বের আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব তৃতীয় তথা 23 দাগের প্রশ্নের সমাধানে। তো দেখো প্রশ্ন 23 দাগের প্রশ্নে বলছে দুটি সংখ্যার দুইট করে দিয়েছে, সংখ্যার যোগফল 4 পূর্ণ 1 6, একটি সংখ্যা অন্যটির 3 গুণ, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যা আমাদের নির্ণয় করতে বলা আছে। এখানে একটা সংখ্যা অন্যটির 3 গুণ, মানে একটা যদি 1 গুণ হয় অপরটা 3 গুণ, তাহলে এই 1 গুণ যোগ 3 গুণ সমান সমান বলেছে কত না 4 পূর্ণ 1 6, 4 পূর্ণ 1 6। তাহলে এই 4 গুণ সমান 6 4 24 আর 25, 25 6। তাহলে 1 গুণ সমান কত হবে, 1 গুণ সমান সমান কী পাবো না এই 25 6, তাহলে 4 গুণ সমান ছিল, এবারে 1 গুণ অর্থাৎ কম, তার মানে একে আবার ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে হবে নিচে 4 দিয়ে গুণ, সমান সমান কত পাচ্ছি না 25 24, 25 24 বা 1 পূর্ণ 1 24। তাহলে এটা হবে 1 গুণ, তাহলে 1 গুণ সমান এটা, তার মানে এটা হলো ছোটটি। এবার বড় সংখ্যাটা সমান কী হবে, অতএব অন্যটি বা অন্য কী চেয়েছিল না দুটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা পেয়ে গেছি, তাহলে অন্য সংখ্যা সমান সমান কী হবে না এই 25 4 24, 25 24 এটা ছিল আমাদের 1 গুণ, একে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 8 হবে 24, অর্থাৎ 25 8 সমান সমান 3 8 24, 3 পূর্ণ 1 8। তাহলে
একটা সংখ্যা হলো যে 1 গুণ সংখ্যাটা, তার মানে 1 পূর্ণ 1 24, আর একটা হবে 3 পূর্ণ 1 8। এই দুটো হবে আমাদের সংখ্যা। তাহলে একটি সংখ্যা বা ছোট সংখ্যা সমান সমান হলো 1 পূর্ণ 1 24, আর দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা সমান সমান 3 পূর্ণ 1 8। তো এইভাবে মূলত আমরা অঙ্ক দুটির মান নির্ণয় করতে পারি। তো এক্ষেত্রে 23-এর দাগের প্রশ্নের সমাধান আমরা করে দিলাম, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 24-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। তো এই অংশটা মুছে নেব, তারপরে 24-এর দাগের প্রশ্নের সমাধান করে দিচ্ছি। 24-এর দাগের প্রশ্ন, 24-এর দাগের প্রশ্নে বলছে একটি পাত্রের 5-এর 8 অংশ জলপূর্ণ আছে এবং আরও 27 লিটার জল ঢাললে পাত্রটি পূর্ণ হয়। পাত্রটিতে মোট কত জল ধরে? তাহলে একটা পাত্রে 5-এর 8 অংশ জলপূর্ণ আছে, এটা পাত্র সম্পূর্ণ অংশ সমান সমান 1 অংশ। তাহলে সম্পূর্ণ পাত্র সমান সমান 1 অংশ, 1 অংশ। তো তার মধ্যে দেখা যাচ্ছে 5-এর 8 অংশ জলপূর্ণ আছে। এবার পূর্ণ করতে তাহলে কত অংশ বাকি আছে? তাহলে 5-এর 8 অংশ জলপূর্ণ আছে, তাহলে বাকি আছে, বাকি সমান কত না 1 বিয়োগ 5-এর 8, 1 বিয়োগ 5-এর 8 সমান সমান লসাগু হবে 8, 8 একে 8 থেকে 5 চলে গেলে 3-এর 8 অংশ। এই 3-এর 8 অংশ, 3-এর 8 অংশ সমানই কি দেওয়া আছে না দেওয়া আছে 27 লিটার জল। এই 3-এর 8 অংশটা আমরা পেয়েছি 27 লিটার জল ঢেলে। তাহলে 3-এর 8 অংশ সমান সমান 27 লিটার, এটা আছে লিটার, এত লিটার জল চাওয়া হচ্ছে। কি বলেছে পাত্রটিতে মোট কত জল ধরে, তার মানে 1 অংশ সমান কত? তাহলে 1 অংশ সমান সমান হবে এই 27, এখানে গুণ করব আমরা এর অন্যান্য দিয়ে, গুণ করে দিলে কী হবে 8-এর 3, 3 দিয়ে কাটলে 3 9 27, অর্থাৎ 9 8 72 লিটার। তার মানে ওই সম্পূর্ণ পাত্রটিতে জল ধরবে মোট 72 লিটার, যার মধ্যে 27 লিটার জল ঢালা হওয়ার পর পূর্ণ হয়ে গেছিল। তার মধ্যে এই 5-এর 8 অংশ পূর্ণ ছিল, সেই অবস্থায় যখন 27 লিটার ঢালা হলো তখনই সেটা পূর্ণ হয়ে গেল, অর্থাৎ সেটা 72 লিটার পূর্ণ হয়ে গেছিল। তো এই গেল আমাদের আজকের পর্বের চতুর্থ প্রশ্ন। এবার আমরা চলে যাব পঞ্চম প্রশ্ন তথা 25-এর দাগের প্রশ্নে। তো চলো এবার 25-এর দাগের প্রশ্নের সমাধান। প্রশ্ন এখানে বলা আছে কোনো সম্পত্তির 7-এর 15 অংশের মূল্য কত না 4340 টাকা, মানে 4340 টাকা হলে তার 7-এর 8 অংশের মূল্য কত? তাহলে 7-এর 15 অংশ, এই 7-এর 15 অংশের মূল্য অংশ সমান সমান কত আছে না 4340 টাকা। এটা আছে এই 7-এর 15 অংশের। এখন 1 অংশের মূল্য সমান সমান কি না, তখন আমরা এই 4340কে এর অন্যান্য দিয়ে গুণ করবো, অনন্য দিয়ে, অর্থাৎ 7-এর 15 হয়ে যাবে 15-র 7, কাটাকুটি করলে হচ্ছে 7 6 42, 14 7 2 14, এটা সমান সমান পাচ্ছি 15 0 0, 15 গুণে 30, 30-এ 0, 15 6 90, 90 আর 3 হবে 93, তার মানে 9300 টাকা। অর্থাৎ সম্পূর্ণ অংশটির মূল্য, সম্পত্তিটির সম্পূর্ণ অংশটির মূল্য হবে 9300 টাকা। কিন্তু চাওয়া হচ্ছে কত না 7-এর 8 অংশের মূল্য। তাহলে অতএব 7-এর 8 অংশের মূল্য সমান সমান এই 9300 গুণ হবে 7-এর 8, কাটাকুটি করলে হবে কত 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে কাটলে 8 একে 8, 1 13, 8 একে 8, 5 অর্থাৎ 50, 8 6 48, 2 20 হলো, 8 দিয়ে গেলে 8 দুগুণে 16 দশমিক 4 দশমিক, তাহলে 4 40 8 5 40 সমান সমান দিয়ে এই 1162.5কে 7 দিয়ে গুণ করবো, 7 5 35-এর 5, এবার 7 দুগুণে 14, 14 আর 3 হবে 17, 17 7 হাতে রইল 1, 7 6 42, 42 আর 1 হবে 43, এবার 7 1 7, 7 4 11-র 1 হাতে রইল 1, 7 1 7 আর 1 হবে 8, কটার পর দশমিক আছে এখানে 1টার পর, তাহলে এখানে দশমিক বসবে। এত টাকা সমান লিখতে পারি কি না
8,137 টাকা আর 50 পয়সা। তাহলে আমরা আমাদের এই পঞ্চম প্রশ্নে তথা 25 দাগের প্রশ্নে পেলাম যে 7-এর 8 অংশ যে সম্পত্তি তার মূল্য দাঁড়াবে 8,137 টাকা 50 পয়সা। তো এই গেল আমাদের পঞ্চম প্রশ্ন, তার সমাধান আজকের পর্বে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা ধীরে ধীরে এইভাবেই তোমাদের তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও। তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারাও এই প্রশ্নগুলো অতি সহজেই সমাধান করতে পারে এবং বুঝতে পারে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের সমাধানে। 26-এর দাগের প্রশ্ন। 26-এর দাগের প্রশ্নে অত্যন্ত একটি মজাদার এবং সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলেছে, কোন সম্পত্তির 2/3 এর 4-এর 5 অংশ আমি কিনে আমার অংশের 3-এর 4 অংশ 1200 টাকায় বিক্রি করলাম, ওই দরে সমগ্র সম্পত্তির মূল্য কত? সমগ্র সম্পত্তি সমান সমান 1 অংশ। ঠিক আছে, এখানটা কিন্তু বলছে কোন সম্পত্তির 2/3 এর 4-এর 5 অংশ আমি কিনলাম। তাহলে 2/3 এর 4-এর 5 অংশ আমি কিনেছি, তার আবার 3-এর সেটা হলো আমার সম্পত্তি। তাহলে আমার সম্পত্তি এখানে আমার সম্পত্তি সমান সমান এই 2/3 এর 4-এর 5 অংশ সমান 4 দুগুণে 8, 8-এর 15 অংশ। এখন এই 8-এর 15 অংশ আমার সম্পত্তি, তার মধ্যে কি করেছি 3-এর 4 অংশ 1200 টাকায় বিক্রি করেছি। তাহলে আমার সম্পত্তির কত না 3-এর 4 অংশ সমান হবে এই 8-এর 15 গুণ 3-এর 4, 3-এর 4 অংশ। তাহলে 4 2 হবে 8 আর 3 5 হবে 15, মানে 2-এর 5 অংশ। তার মানে 2-এর 5 অংশ আমি আমার সম্পত্তির বিক্রি করেছি। এবার এই 2-এর 5 অংশের মূল্য কত না 1200 টাকা আছে। তাহলে 2-এর 5 অংশ সমান সমান হবে কত না 1200 টাকা। এবার 1 অংশ, তাহলে আমার যে সমগ্র অংশটা এই 8-এর 15টায় সম্পূর্ণ যে অংশটা আমার সম্পত্তি, সেটা সেই অংশের মূল্য তাহলে কত হবে? তখন এই 1200 গুণ এর অন্যান্য দিয়ে গুণ করব, অর্থাৎ 5-এর 2, 2-এর 5-এর হয়ে গেল 5-এর 2 অন্যান্য, কাটাকাটি করলে হবে 2 6 12 অর্থাৎ 600, 6 5 30 মানে 3000 টাকা। তার মানে 3000 টাকা হবে আমার সম্পূর্ণ যে সম্পত্তি তার মূল্য, যার 2-এর 5 অংশ কেবলমাত্র আমি বিক্রি করেছিলাম, সেটা পেয়েছিলাম 1200 টাকা। তাহলে সম্পূর্ণ অংশের মূল্য দাঁড়াবে 3000 টাকা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এর বিভিন্ন যে অংশগুলো, সেই অংশগুলোকে কিন্তু তোমাদের বুঝতে হবে, তাহলেই কিন্তু এই অংশটির সমাধান তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পরের যে পৃষ্ঠা, অর্থাৎ 70 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ আজকের পর্বের আরও 4টি প্রশ্ন, তাদেরও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরছি। তো দেখতে থাকো বাকি প্রশ্নগুলোর সমাধান, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। দেখো 27-এর দাগের প্রশ্ন। 27-এর দাগের প্রশ্ন বলছে, একটি বাসের 2-এর 5 অংশ কাদায় পোতা ছিল, 3-এর 10 অংশ জলের ভিতরে এবং 6 হাত জলের উপরে ছিল। তাহলে বাসটি মোট কত হাত লম্বা? তাহলে সমগ্র বাস সমান হচ্ছে 1 অংশ। এবার সেই 1 অংশ বাসের 2-এর 5 অংশ কাদায় পোতা আছে আর 3-এর 10 অংশ জলের ভিতরে আছে। তাহলে 3-এর 10 অংশ জলের ভিতরে আর 2-এর 5 অংশ কাদায় পোতা। তাহলে জলে এবং কাদাতে আছে, জল যোগ কাদা, জল যোগ কাদা সমান সমান কী হবে? মানে জলে এবং কাদাতে আছে এই 2-এর 5 যোগ রয়েছে 3-এর 10, যোগ করলে পাবো আমরা লসাগুলো 10, 5 2 10, তার মানে 4, আর এটা 10 1 10 মানে 3, তাহলে 4 আর 3 হবে 7, তার মানে 7-এর 10 অংশ জলে এবং কাদায় আছে। তাহলে জলের উপরে কত আছে না সমগ্র অংশটা ছিল আমাদের 1 অংশ, তাহলে সেই 1 অংশ থেকে বাদ দেবো। তাহলে জলের উপর আছে সমান 1 বিয়োগ 7-এর 10 সমান সমান কি লিখতে পারি না লসাগু 10, তাহলে 10 1 10 থেকে 7 চলে গেলে হবে 3-এর 10। এই 3-এর 10 অংশ জলের উপরে আছে। এই 3-এর 10 অংশটাই হলো কি না 3-এর 10 অংশ সমান সমান হবে কত হাত? 6 হাত। তাহলে লিখব 3-এর 10 অংশ সমান 6 হাত। এখন সমগ্র অংশ মানে সমগ্র বাসটি সমান কত হবে না এক্ষেত্রে এই 6 হাত
তাকে গুণ করবো আমরা এই 3-এর 10-এর অন্যান্য দিয়ে, অর্থাৎ 10/3। তাহলে 3 2 হবে 6 সমান কত পাচ্ছি 10 দুগুণে 20, তার মানে 20 হাত। তার মানে বাঁশটি 20 হাত লম্বা ছিল, অতএব বাঁশটি সমান সমান 20 হাত। 20 হাত। তো এই গেল আমার 27-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার চলো ঠিক একই রকমভাবে 28, 29 এবং 30-এর দাগের যে প্রশ্ন তারও সমাধান করি। দেখো 28-এর দাগের প্রশ্ন। 28-এর দাগের প্রশ্নে বলছে আমার কাছে যত টাকা ছিল তার 8-এর 16 অংশ একে, 1-এর 4 অংশ বিকে এবং অবশিষ্ট 36 টাকা সিকে দিলাম। আমার কাছে মোট কত টাকা ছিল এবং এ ও বি কত টাকা পেল। তো দেখো ঠিক আগের অঙ্কের মতোই এই অঙ্কটিও। এক্ষেত্রে আমার যা টাকা আছে সেটা সম্পূর্ণ যে টাকাটা সেটা আমি যদি অংশ হিসাবে ধরে নিই তাহলে সেটা হলো 1 অংশ। সেই 1 অংশ টাকার 8-এর 16 অংশ দিয়েছি আমি একে আর 1-এর 4 অংশ দিয়েছি আমি বিকে। তাহলে এ এবং বিকে দেওয়া টাকা হলো এ প্লাস বি সমান সমান হবে কত না এই 8-এর 16 যোগ বিকে দিয়েছিলাম 1-এর 4। তাহলে লসাগু হবে এখানে 16, লসাগু করলে 16 1 16, তার মানে 8 আর 4 4 16 4, তাহলে 8 আর 4 হলো 12, 12 16। এই 12 16 অংশ আমি এ এবং বিকে দিয়েছি, কাটাকুটি করলে হচ্ছে 4 3 12, 4 4 16, অর্থাৎ 3-এর 4 অংশ। এই অংশটা এ এবং বিকে দেওয়া হয়ে গেছে। আমার তাহলে বাকি আছে কত বা অবশিষ্ট থাকছে 1 অংশ থেকে এই 3-এর 4 অংশ বিয়োগ করলে পাবো। তাহলে 4 1 4 থেকে 3 চলে গেলে থাকছে 1-এর 4 অংশ। এই অংশটা ছিল অবশিষ্ট। এই 1-এর 4 অংশ যেটা সেটা এখানে দেওয়া আছে কত টাকা না অবশিষ্ট বলেছিল 36 টাকা, যেটা আমি সিকে দিয়েছি। তাহলে সি পেয়েছে 1-এর 4 অংশ। তাহলে সেই 1-এর 4 অংশ সমান সমান কত না 36। তাহলে 1 অংশ সমান সমান কত হবে 36 গুণ এই 1-এর 4-এর অন্যান্য দিয়ে গুণ করব, অর্থাৎ 4/1। তাহলে 4কে 36 দিয়ে যদি গুণ করি কত হবে 4 6 24-এর 4, 4 3 12, 12 13 14, 144 টাকা। 144 টাকা আমার মোট টাকা ছিল 144। তাহলে সেই 144-এর মধ্যে আমি 36 টাকা দিয়েছিলাম কাকে না সিকে। এবার এখানে প্রশ্নে বলা রয়েছে যে এ ও বি কত টাকা পেল। তাহলে আমার কাছে মোট কত টাকা ছিল সেটা বার করে দিয়েছি। এখন এ ও বি কত টাকা পেল, তাহলে এ পেয়েছে লিখব এ পেয়েছে সমান সমান এ কত টাকা পেয়েছে না এই 144 গুণ কত অংশ 8-এর 16 অংশ, তাহলে 8/16। কাটাকুটি করলে কত হবে 580 696, 7 16 112, 8 16 128, 9 16 144। তার মানে 9 8 72 টাকা। এই 72 টাকা পেয়েছে কে এ, আর বি পেয়েছে, তাহলে বি পেয়েছে সমান সমান 144 গুণ হবে কত না 1-এর 4, 1-এর 4, 4 দিয়ে কাটলে কত পাচ্ছি 4 3 12, 2 24, 4 6 24, অর্থাৎ 36 টাকা। তাহলে এ পেয়েছে 72 টাকা আর বি পেয়েছে 36 টাকা এবং সিও পেয়েছিল 36 টাকা, যেহেতু 1-এর 4 অংশ সমান 36 টাকা। তো এই গেল আমাদের 28-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব এরকমই আরও গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো দেখো এবার দেখো 29-এর দাগের প্রশ্ন। এখানে বলছে একটি সৈন্য দলে মোট যতজন সৈন্য ছিল তার 2-এর 11 অংশ অসুখে মারা গেল, 2-এর 15 অংশ যুদ্ধে নিহত হলো এবং অবশিষ্ট 22,600 জন সৈন্য পালিয়ে গেল। সেই দলে মোট কতজন সৈন্য ছিল। অর্থাৎ আগে যে দুটো অঙ্ক করলাম আমরা ঠিক একই রকমভাবে এরও সমাধান হবে। তাহলে অসুখে মারা গেছে এবং যুদ্ধে নিহত হয়েছে সেই সংখ্যাটা প্রথমে যে অংশে রয়েছে, অসুখে মারা গেছে যোগ নিহত হয়েছে, নিহত সমান সমান কত অংশ না এখানে রয়েছে 2-এর 11, 2-এর 11 যোগ 2-এর 15। লসাগু করব 11 আর 15 লসাগু হবে কত না 165। 15 কে 15, 15 কে 15 আর একে 16, 165। তাহলে 11 15 মানে 15 দুগুণে 30 আর এটা হবে 11 দুগুণে 22, 30 আর এই 22 মানে হলো 52, অর্থাৎ 52/165। এত অংশ নিহত এবং মারা গেছে অসুখে। অবশিষ্ট
কী করে বার করবো না অবশিষ্টটা আমাদের সমস্ত সৈন্য সংখ্যাটা এখানে অংশে ধরবো আমরা এক অংশ। তাহলে অবশিষ্ট সৈন্য সমান সমান 1 বিয়োগ এই 52/165 সমান সমান 165 কে 165 তার থেকে 52 বিয়োগ করলে পাবো কত না 2 কয় দাও 5, 3 দাও 5 হবে, 5 কয় দাও 6, 1 দাও 6, অর্থাৎ 113/165 এত অংশ। এখন এই 113/165 যে অংশটা পেলাম এই অংশটাই হলো আমাদের যেটা দেওয়া রয়েছে সংখ্যাটা কত না 22,600 জন সৈন্য। তাহলে লিখব এখন এই 113/165 অংশ সমান সমান 22,000 কত 600 তাহলে এক অংশ সমান 22,600 গুণ এর অন্যান্য দিয়ে গুণ দেবো এখন। তার মানে 165 উপরে যাবে আর এই 113 নিচে যাবে। তাহলে 113 দুগুণে 226 অর্থাৎ 2 শূন্য বসে গেল। তাহলে সমান সমান দিয়ে 2 দিয়ে গুণ করি 2 5 হবে 10, 2 16 32 আর 1 হবে 33, 2 শূন্য এখন বসিয়ে দেব। তার মানে পেলাম আমরা কত 33,000 জন। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল যে সেই দলে মোট কতজন সৈন্য ছিল। তাহলে লিখব কি অতএব ওই দলে মোট 33,000 জন সৈন্য ছিল। তাহলে প্রথম অবস্থায় 33,000 জন সৈন্য ছিল, যার মধ্যে 2/11 অংশ অসুখে মারা গিয়েছিল আর 2/15 অংশ যুদ্ধে নিহত হয়েছিল, আর 22,600 জন তো ভয়েই পালিয়ে গিয়েছিল। তো এই হলো আমাদের আজকের পর্বের নবম তথা 29 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ মোহনবাগানের খেলার দিন কতজন লোক ছিল প্রথম অবস্থায় তার নির্ণয় করার জন্য। তো দেখো এই প্রশ্নটির সমাধান, শেষ প্রশ্নের সমাধান, এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। আগের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন, এখানে বলা রয়েছে মোহনবাগানের খেলার দিন যত লোক ময়দানে গিয়েছিল তার 2/5 অংশ খেলার মাঠে মধ্যে প্রবেশ করার টিকিট পেল, 3/10 অংশ বাইরে থেকে খেলা দেখল এবং অবশিষ্ট 10,500 জন লোক স্থান না পেয়ে ফিরে গিয়েছিল। প্রথমে মোট কতজন লোক ময়দানে গিয়েছিল। তাহলে প্রথমে কতজন গিয়েছিল, তার মানে সম্পূর্ণ অংশটা আমরা যদি এক অংশ হিসাবে ধরি তাহলে অর্থাৎ পূর্বের 3টি প্রশ্নের মতোই এই প্রশ্নটার সমাধান হবে। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে লিখব এটা যে টিকিট পাওয়ার সংখ্যা এবং এখানে খেলার মাঠে প্রবেশ এবং টিকিট পাওয়ার অংশে বাইরে খেলা দেখলো সেই অংশের সংখ্যাটা কত। তাহলে টিকিট পাওয়া যোগ বলেছিল কি না বাইরে থেকে খেলা দেখলো, বাইরে থেকে খেলা দেখলো সমান কত হবে না এখানে আছে 2/5 ও 3/10, 2/5 যোগ 3/10 লসাগু হবে 10। তাহলে 2 5 হবে 10, তাহলে 2 2 4 আর 10 1 10 অর্থাৎ 3, তাহলে 4 3 7 অর্থাৎ 7/10 অংশ। এই 7/10 অংশ টিকিট পাওয়া এবং বাইরে থেকে খেলা দেখার সংখ্যা। তাহলে অবশিষ্ট কত আছে, অবশিষ্ট সমান সমান হবে মোট অংশটা যদি 1 হয় তাহলে 1 থেকে এখন আমি এই 7/10 অংশ বিয়োগ করে নিচ্ছি। তাহলে পাবো কত না 10 1 10, তার থেকে 7 চলে গেলে 3/10, তাহলে 3/10 অংশ। এই 3/10 অংশ কি না দর্শক সমানই হলো সেই অবশিষ্ট দর্শক যারা স্থান না পেয়ে বাড়ি ফিরে গেছে, সেটা হলো কত না 10,500 জন। তাহলে লিখবো এখন 3/10 অংশ সমান 10,500 জন। এবার এক অংশ অর্থাৎ সম্পূর্ণ যারা ময়দানে গিয়েছিল সেই অংশটা সমান সমান এই 10,500 তাকে আমরা এই অন্যান্য দিয়ে গুণ করবো, অর্থাৎ 3/10 অন্যান্য অর্থাৎ 10/3 কাটাকুটি করলে হচ্ছে 3 3 9 1 15, 3 5 হবে 15, 2 শূন্য বসে গেল সমান 3500কে 10 দিয়ে গুণ করলে হবে 35,000, 3500কে 10 দিয়ে গুণ করলে হলো 35,000। তাহলে এতজন অর্থাৎ 35,000 জন। এখন প্রশ্নে বলা হয়েছিল কি তাহলে প্রথমে মোট কত লোক ময়দানে গিয়েছিল। তাহলে অতএব
প্রথমে 30,000 জন লোক ময়দানে গিয়েছিল। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, যাদের সমাধান আমরা আজকের পর্বে তোমাদের তুলে ধরলাম। অর্থাৎ এখনো পর্যন্ত 3টি পর্ব আমরা সম্পন্ন করেছি এবং এই প্রশ্নমালা 30টি প্রশ্নের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরা হলো। আগামী পর্বে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ আরও 9টি প্রশ্ন আছে, তারও সমাধান তুলে দেব। তো যারা আমাদের এই প্রশ্নগুলির সমাধান পেলে তাদের কাছে আমাদের আরও আবেদন যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার পাশাপাশি অন্যান্য বন্ধুদেরকে এই চ্যানেলটি সম্পর্কে আলোচনায় তাদেরকে এটা বলো যে অবশ্যই এই চ্যানেলটার মধ্যে কিছু তো একটা রয়েছে লক্ষ্যমাত্রা, যে লক্ষ্যমাত্রা কেবলমাত্র তোমাদের জন্যই। সেটা হলো কি না, প্রত্যেকটা প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান যাতে তোমরা অত্যন্ত সহজেই পেতে পারো। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সম্পূর্ণরূপে প্রত্যেকটা ভিডিও দেখবে। তোমাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিও তোমরা কমেন্ট বক্সে তুলে ধরবে। এই আশা ভরসা রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।